শ্রী শ্রী ঠাকুর বিবাহ নিয়ে অনেক কথা বলেছেন, আমরা সব নিয়ে বিস্তার আলোচনা আগে করেছি। এখানে আমি একটা শ্রী শ্রী ঠাকুরের ব্রজগোপাল দত্ত রায়ের লেখা জীবনী গ্রন্থ থেকে একটা জায়গা পড়ে শোনাচ্ছি আপনাকে। ঠাকুর বলছেন, যে স্ত্রীর স্বামীকেই স্বাধীনভাবে মনোনীত করার শক্তি নেই, তার আবার ছেলে কীরকম হবে বুঝতেই পারেন। সমাজে যা চলছে এখন একটা কুটনির ব্যাপার, লিগালাইজড প্রস্টিটিউশন। সমাজের অবস্থার কথা চিন্তা করলে ক্ষোভে ঘৃণায় নার্ভসগুলি যেন ফুলে উঠতে চায়। এখানে ঠাকুরের কথা ঠাকুর বলছেন, মেয়ে যদি স্বামীকে চুজ করার এই ইন্ডিপেন্ডেন্সটা না থাকে তাহলে তো সেটা একটা লিগালাইজড প্রস্টিটিউশন। তো এইরকমভাবে তিনি বলছেন। আবার আরেক জায়গায় তিনি গুরুজনদের ব্যাপারটাতে এত ইম্পর্টেন্স দিয়েছেন, গুরুজনরা চয়ন করে দেবেন কে স্বামী কে হবে, মানে ছেলে দেখা মেয়ে দেখা বিশেষ এই ব্যাপারগুলো। তাহলে দুটোর মধ্যে তো সঙ্গতির অভাব আমরা মনে হয় দেখতে পাচ্ছি। সঙ্গতির তো কোনো অভাব তো আমি মনেই হচ্ছে না, অত্যন্ত রেলিভেন্ট মনে হচ্ছে। কেননা সবসময় বলা আছে যে আগেকার দিনে আমাদের যে স্বয়ম্বর সভা হতো, তাতে হতো কি সমস্ত ছেলেদের, উপযুক্ত ছেলেদের বংশ মর্যাদা টার্যাদা সব মিলিয়ে টিলিয়ে সব মধ্যে কোয়ালিফিকেশান তখনকার দিনের মতো দেখা করে সব আমাদের যে বিয়ে করবে তার কাছে দেওয়া হতো, সবার মধ্যে হতো, এটা প্রাইভেট কোনো গতকালই ছিল না। এবং সেই সময়তে সেই কন্যা যে বধূ যে সে স্বয়ং বরকে বরণ করে নেওয়া সেটা দেখে করে নিতেন। তাতে হয় কি তার নিজস্ব যে স্বাধীনতা সেটা বজায় থাকতো, তার নিজস্ব অন্তর্নিহিত চাহিদা, তার টেস্ট, তার রুচি, তার যা কিছু সব সেগুলো তো অন্যটা 100% জানে না, তার মতো করে কেউ যায় না। তাই এটাই হচ্ছে প্রকৃত স্বাধীনতা। সেরকমভাবে বিবাহচর হতো, তার রেজাল্টও দেখা গেছে অনেক সম্ভাবনা বেশি বেড়ে যায় আমাদের সুসন্তান লাভের। কিন্তু এই যে ইন্টারফিয়ারেন্সে যে ম্যারেজগুলো হয়, যেটাকে ঠাকুর কী একটা ভাষা বললেন মনে নেই না, সেটা তো কি হয় তাই বললেন, এই যে গুজে দিয়া তাকে চাপিয়ে দিয়া যে কথা বললেন। হ্যাঁ হ্যাঁ, কুটনির ব্যাপার মানে কি নিজের স্বাধীনতা। ওই কুটনিরা কী করে, ওরা কী করে নানা রকমের ইনফরমেশন ইনপুট দিয়ে দেয় ভেতরে, এবং সেই অনুযায়ী চলে লোকেরা। ওই পরনিন্দা করছে, একজনটা একজনে লাগাচ্ছে, এগুলোকে কুটনি বলে সমাজে, তাই না? তো সেরকমই নিজের সুবিধা, নিজের ইচ্ছা, নিজের মেয়েটার ততটা গভীরভাবে না বুঝে চাপিয়ে দেওয়া হলো, এবং সেটাকে বরণ করতে বাধ্য করা করলো। তাতে যে নিজের সব কিছু দিয়ে একটা পুরো এক্সিস্টেন্স দিয়ে যে নিজের হাজব্যান্ডকে যে চয়েস করা সেটা হলো না, কিন্তু মেনে নিতে হলো সেটা বুঝলো, তাই না? তাই এটা মন দিয়েও গেল না, শরীর দেওয়া গেল টাইপের হয়ে যায়, তাই না? আর সামাজিক বন্ধনে এটাকে মিলিয়েই চলতে হয়। এটাকেই ঠাকুর বলছেন প্রস্টিটিউটরা তাই করে, মন দেয় না, অর্থের বিনিময়ে শরীর বিক্রি করে, তাই না? এটা প্রস্টিটিউট অতটা না লিগালাইজড, সেটাকে সামাজিক বান্ধনে বেঁধে ওটা মান্যতা পেয়ে গেছে, আইনগত দিক দিয়ে মান্যতা আছে, কিন্তু এথিক্সের দিক দিয়ে এটা প্রস্টিটিউটের মতো নেই। মন চায় না, প্রাণ চায় না, কিন্তু দেহ। হ্যাঁ, কে পুরুষকে চয়েস করবে? কে? নারী। হ্যাঁ, সে তো এখন এরা মনে করছে বাবা মা ঠিক করে দিয়েছেন একরকম, এবার সে বলছে হবে না, তা তখন বাবা মা ঠিক করে দিয়েছে, সেটা তার ইচ্ছা আছে কিনা সে জিজ্ঞাসা করবে। এবং তো মেয়েটা যদি কোনো ছেলেকে ভালো লাগে কি ভালোবাসে, যাকে বরণ করা বলে, মেয়ে বরণ করে সেই বিয়েতে বংশ বাড়ে, এরকম একটা কথা আছে, তাই না? বর মানে শ্রেষ্ঠ। মেয়ের বিয়ে তো বয়স তো একদিনে হয়নি, ছোটোবেলা থেকে আস্তে আস্তে মা বাবার আন্ডারেই বড় হয়েছে। তার কাছে এই সংবাদগুলো ভেতরে ঢুকে দিতে হবে নার্চারের মাধ্যমে, যে তোমার টেন্ডেন্সি যেন সবসময় তোমার থেকে শ্রেষ্ঠ যে তাকে অ্যাকসেপ্ট করাটাই হয়, নিচুতে যেন কখনো মন না যায়। এইটাই তো এখন মানে ইউজুয়ালি দেখা যাচ্ছে মেয়েদের মধ্যে এটা হচ্ছে, কিন্তু এই জিনিসের জন্য মেয়েদের সেলফিশ বলা হচ্ছে, যে মেয়েরা খালি পয়সাওয়ালা ঘরে যেতে চায়, আর পয়সার দিক দিয়ে বড় কথা বলা হচ্ছে না তো, পয়সার দিক দিয়ে বড় কিন্তু খুনি, তাতে লাভ হবে কোনো? ডন দাউদ ইব্রাহিমের মতো পয়সার দিক দিয়ে বড়, চরিত্রের দিক দিয়ে হীনতম। ব্যালেন্স রাখতে হবে তো, তুই যা হচ্ছে তাই থেকে বলে দিবি, তাহলে তো হবে না। না, যেমন একটা ডাকাত রানী, যজ্ঞা ডাকু বলে একটা সিনেমা হচ্ছে, এত ভিড় টিকিট পাওয়া যাচ্ছে না, ওটা কি স্ট্যান্ডার্ড সিনেমা?
এটা দেখতে হবে তো কোনটা সত্তাপোষণী, কোনটা চরিত্রের দিক দিয়ে ভালো, শান্তিপূর্ণ কোনটা, যেটা ভালো হবে, যেই জিনিসটা আমার মধ্যে ঢুকে গেলে আমাকে ভালো দিকে চালনা করবে, এটাকেই ভালো বলতে হবে, তাই না? এবার এরকম দেখা যায় কলেজে পড়ছে, তাদের মধ্যে বন্ধুত্ব হয়েছে, সেটা এখন বিয়ের দিকে যাচ্ছে, তখন ওরা বর্ণের দিকে খেয়াল করেনি। খেয়াল করেনি বলেই তো বলছি, ওটা তো সামাজিক দায়, ওটা পারিবারিক দায় হয়ে যায়। পরিবারের সময় শিক্ষা নেই। পরিবারে আজকাল যেটা হচ্ছে সেটা বলতে লজ্জা করে, বলতে এমন করে মেয়েগুলোকে এক্সপোজ করো যা নিজেই একটা কিছু ব্যবস্থা করে নেয়, তাহলে দুটো সুবিধা হবে। একটা যা হয়ে করলো পার হয়ে গেল, আর টাকা পয়সার দিক দিয়ে পণ ফণ আর লাগবে না, বিয়েটাও হয়ে যাবে। হ্যাঁ, তাহলে পণের ব্যাপার জিনিসটাই তো খারাপ, অতি অবশ্য খারাপ। ঠাকুরের বহু জায়গায় বলা আছে, পণটাকে পণ বলছি আমরা, যেমন আমরা কমিশন বলছি, আসলে তো ঘুষ, তেমন পণ বলছি, আসলে ওটা ডাকাতি, ওই ঘুষের মতনই শোষণ। কিন্তু ঠাকুরের কিন্তু এই কথাও বলা আছে যে বিয়ের খরচ মেয়ে আলাদের দিতে হবে, আমার খাতায় লেখা আছে। তাই বলে আমার কিচ্ছু লাগবে না, যা থাকবে আপনার মেয়েরই থাকবে, এই খাট পালঙ্ক ফ্রিজ টিজ এইসব যা কিছু, গাড়ি তো আজকাল সবাই চলে, এইসবগুলো না দিলে তো হবে না। এইটা হচ্ছে লিগালাইজ ডাকাতি, পণ। এটা আমার মতো দাঁড়িয়ে। আর একটা কথা, বিয়ে তো প্র্যাকটিক্যালি হচ্ছে ছেলেটা আর মেয়েটার, গাড়ি বাড়ি টাকা পয়সার সাথে বিয়ে হচ্ছে না তো, তাই না? আর সেই বিয়েটা হওয়ার উদ্দেশ্য কি? প্রগতির দিকে যেন সমাজটা যায় সন্তান সন্ততির মাধ্যমে, সেইটা হচ্ছে কিনা এটা ফার্স্ট ফ্যাক্টর। তো এগুলো দেখে না কেউ লোকে আজকাল। সমাজের কথা চিন্তা করে তো কেউ বিয়ে করে না, নিজে একজনকে ভালোবাসে। সমাজের এই অবস্থা, সমাজে থাকবো, সমাজে খাবো, সমাজে ঘুরে বেড়াবো, সমাজে সব করবো, কিন্তু সমাজের কথা চিন্তা করবো না। এর থেকে বড় প্যারাসাইট কিছু হয় নাকি? ওরা বিয়ে করে এখন বলছে বিয়ে করছে, বাচ্চা নিয়ে চিন্তা করে বিয়ে করছে না, ওরা জাস্ট একজন একজনকে ভালোবাসে, এনজয় করবে, মানে এরকম একটা লাইফ লিড করার একটা পার্টনার, কি লাইফ পার্টনার চায়, এরকম একটা ব্যাপার। বাড়ি জঙ্গল থেকে পশু থেকে মানুষ হতে যে টাইমটা লেগেছিল, এখন রেট্রোগ্রেসিভ হয়েছে, তার থেকে নিয়ে আরও অনেক স্পিডে পেছনে চলে যাচ্ছে, তাই না? এখন শুধু ওই নামে মানুষ হবে, কাজে ডাকা পশু হবে আর কি, সেরকম চলবে। সেটাকে তোমরা মেনে নেবে সবাই, কেননা আত্মসম্মান আত্মসংযম এগুলো না থাকলে তো মানুষ হয় না, সেসব থাকবে না, ফল যা হওয়ার হবে। এই হলো ব্যাপার। আমার এক পরিচিত মেয়ে আছে, সে তার বিয়ে হবে রিসেন্টলি, পাত্রও ঠিক হয়ে গেছে। তার দাবি হচ্ছে সে এমন একজন পাত্রকে চাই যার ওপর সে সর্দারি করতে পারবে। তাহলে টাকা দিয়ে চাকর রাখলেই তো হয়, তাকে স্বামী নাম দেবে। বাড়ির কাজের লোক যে হয়, টাকা দিয়ে যা ইচ্ছে কয় তো, তাকে গেঞ্জিটা কেচে দে, ঘরটা হাত দিয়ে, টেবিলটা দিয়ে, এই তো হবে। এবার এরকম যদি চায় তার সেরকম লোকের সাথে করবে। কিন্তু এটা আরও ভালো যে টাকাও দিতে হচ্ছে না, তাই তো, সেটাকে বিয়ে নাম দিয়ে দাও, তাই না? লেবেলটা দিয়ে, এখন তো লেবেলের যুগ, তো লেবেল দিয়ে দাও স্বামী, কিন্তু আসলে গোলাম। তাহলে সর্দারির ব্যাপারটা ভাগ হবে কিভাবে? দেখো, সোজা কথা হচ্ছে, এই রিলেশনশিপ যত আছে না পৃথিবীতে, এগুলো সব শ্রদ্ধার ভালোবাসার উপরে থাকে। সেটাকে বিদায় দিয়ে দিলে কোনো কিছু হবে না। ভাগের কোনো ব্যাপার নেই, ভালোবাসাতে আছে পরিপূরণ। ভালোবাসাতে কোনো রেসিপ্রোসিটি বলে কোনো সিস্টেম নেই, কিন্তু একতরফা, অলওয়েজ একতরফা। সেটা মেনে নিয়ে ভালোবাসা বলো, না হলে পরে যে কোনো কন্ডিশন হোক, ভালোবাসা নাম দিলে তো ভালোবাসা হচ্ছে না। বলছি, একজন যদি এরকম আছে, এরকম এক না অনেক ঘটনা আছে যে একটা ছেলে মেয়ে এমনি হয়েছে, এবার হয় ছেলেটার বা মেয়েটার ওদের মধ্যে ওরকম ভালো লাগা হয়ে গেল, এবার ওরা বর্ণাশ্রম জানলো, তখন এবার ওরা একটা কনফিউশনে পড়ে গেল, এরকম অজস্র ঘটনা। তো তারা এখন ঠাকুরকে জেনে, বর্ণাশ্রমের ব্যাপার জেনে, কিন্তু তাদের মধ্যে ওই জিনিসটা চলছে। এবার ছেলেটা মেয়েটা দুজনেই তো পলিউটেড হয়ে গেল বলা যেতে পারে, বা আসক্ত হয়ে রইল একজন আরেকজনের প্রতি। তো তখন তাদের কী করণীয়? চিন্তায় পলিউটেড হলো হয়তো, কিন্তু শারীরিকভাবে মিলিত না হয়ে ওর সন্তানের জন্ম যদি না দেয়, সেপারেশনে যদি হয়ে যায়, আলাদা থাকে, কি দুজনকে শ্রদ্ধা করে, ভালোবাসে প্রকৃতপক্ষে, কিন্তু নিজের মধ্যে যোগাযোগ রাখে না সন্তান উৎপাদনের জন্য, সেটা হাজার গুণে ভালো। তখন সেই ভালোবাসাটা কামজ ভালোবাসা না বলে শ্রদ্ধা বলতে হবে, সত্যিকারের ভালোবাসা বলতে হবে। নিজেদের মধ্যে যোগাযোগই থাকলো না, সেটা ভালোবাসা থাকলো কি আর? যোগাযোগ বলছি সম্মানজনক যোগাযোগ, মানে মুখ দেখা দেখি বন্ধ তা না,
কিন্তু অত্যন্ত কাছাকাছি আসে না তারা। তারা নিজেদের খোঁজ খবর রাখে, কে কার কী কেমন আছে কী করণীয় ওটা রাখে খোঁজ, কিন্তু অতটা ক্লোজ হয় না যাতে আরও বেশি আসক্ত হয়ে যায়, তাই না? সেটাকে বলছি আমি আর কি। তার মানে তারা দুজন দুজনের মতো ব্রহ্মচর্য পালন করবে? ব্রহ্মচর্য পালন করবে। ব্রহ্মচর্য মানে যে বীর্য ধারণ কি সন্তান ধারণ, এটা তো ব্রহ্মচর্য না। ব্রহ্মচর্য মানে বিস্তারে বিচারণ করা। ব্রহ্ম মানে বিস্তার, তাই না? তো বিস্তারে বিচারণ করবে তারা নিজের মতো, আবার উপযুক্তভাবে যেমন তাদের উচিত তেমনভাবে বিবাহ করতে পারে, বিয়ে করে থাকবে নিজের মতো। ও সন্তান এর প্রিয় হবে, এর সন্তান ওর প্রিয় হবে। এই যে ছেলেটা মেয়েটা ভালো লাগলো, কি দেখে ভালো লাগলো? ওই যেরকম হয় সিনেমা দেখেন, সিনেমা কি দেখে ভালো লাগলো? দাদু তাহলে একটা মেন্টালে মানে মাথায় একটা ছাপ পড়বে না? সেই মাথায় ছাপ নিয়ে যখন মেয়েটা অন্য একজনকে স্বামী হিসেবে বরণ করবে তখন কী হবে? সাপের যে ক্ষতি হবে কিন্তু কিছুটা, কিন্তু সে যে এতটা স্ট্রিক্ট হতে পারে আর বিবাহই করবে না। অনেক রকমের আছে। ছাপ পড়লো জীবনে বিবাহই করলো না, ছাপ পড়লো অথচ বিবাহ হলো, কিন্তু তাকে স্বামী বলে স্বীকার করলো সামাজিক, মেনে নিল না কখনো। মীরাবাইয়ের মতন, মীরা তো গিরিধারী না গেলো বলেই চালা দিল জীবন। এই ছাপটা ছেলেদের মাথায় পড়ে? ছেলেদের মাথায় পড়ে না, কেননা আমি সায়েন্টিফিক ব্যাপার আছে, ছেলেরা সাধারণত বহুগামিনী বাই নেচার, মেয়েদের পক্ষে সেটা সম্ভব হয় না। এই হলো ব্যাপার। ছেলেদের বহু বিবাহ হতে পারে প্রয়োজনে উপযুক্ত জায়গাতে, মেয়েদের বহু বিবাহ ওটা না, অ্যালাউড না। এটা পলিগ্যামিটা হয়ে গেল না? তাহলে অনেকে বলে মেয়েরা আজকাল এরকম সারা বিদেশ ইন্ডিয়াতে এখন বেড়ে যাচ্ছে যে ছেলেরা যদি ওটা করতে পারে মেয়েরা করতে পারে না। আরে বাবা, এইসব ছেলেদের দাবি হবে, ছেলেদের মেয়েদের বাচ্চা হতে পারে, আমাদের কেন হবে না? নিয়ে মারামারি করে নিয়ে আজকাল তো ছেলেরাও অনেকে তো ইকুয়ালিটি, অনেকে ছেলেরা মেয়ে সেজে ঘুরে বেড়াচ্ছে। পাগল কিছু থাকবেই সব সময়, সেরকম পাগল কিছু থাকবে। পাগলদের যদি তুমি স্ট্যান্ডার্ড ধরে নাও, কি আইডিয়াল ধরে নাও, তা চলতে পারো তুমি, তাই না? কালকেই একটা কি প্রধান যেন তার নাম বললো, সুলতান প্রধান, সে অঙ্কোলজি সার্জেন, সে একটা রেডিওতে টক হচ্ছিল, আমি সবটা শুনলাম। সে একটা কথা বললো, সেটা কথা খুব দামি কথা। সেটা হচ্ছে কি, এই যে গুটকা স্মোকিং এ তো চলছে তো, কিন্তু লোকেরা কিন্তু কিছুতেই বুঝছে না যে এগুলো ক্যান্সার এটা হতে পারে, তাই না? তো জানা সত্ত্বেও চলছে। কেন চলছে? এনজয়মেন্টের জন্য চলছে। কিন্তু ওটা তো অ্যাকসেপ্টেবল, ওটা তো অ্যাকসেপ্টেড যে ইট ইজ আ ব্যাড থিং, ওরা সেটাভাবে মার্কেটিং হলো তো চললো না, অ্যাকসেপ্টেড হয়ে তার থেকে দূরে গেল কিনা এটা একটা ফ্যাক্টর। মনে মনে স্বীকৃতি দিয়ে দিলাম ব্যাড থিং, কিন্তু আমি আছি আমার জায়গা থেকে, ওতে লাভ নাই তো কোনো। অ্যাকসেপ্ট করলাম যে ঠিক না এবং সেটাকে রিজেক্ট করলাম, এটা হলো আসল কথা। দাদা অনেক মেয়েও তো আছে ডিসেবলড হতে পারে। ডিসেবল কতটা আচরণ আমি জানি না, কিন্তু কোনো কোনোটার মধ্যে হ্যাম্পার থেকেই যাবে, নাম্বার থেকেই যাবে। কেননা ওই ভেঙে গেল তো, হয়ে গেল। কেন ও যেটা ওই যেটা কথা বলছে, ওই ইমপ্রেশনটা তো ভেঙে গেল, হ্যাঁ এক্স্যাক্টলি। তার জন্য কিছু যাওয়ার হবেই। তাহলে এই ইমপ্রেশনের কথা বলে আজকাল একটা খুব জিনিস উঠেছে যে ক্রাশ। অনেক অ্যাক্টারদের দেখে বলে এই আমার ফার্স্ট ক্রাশ, এই ধরনের। ছেড়ে দাও। ওরা আরও অনেক কিছু হয়, ওরা আমাদের আইডিয়াল না, ওদের সম্বন্ধে আলোচনার দরকার নেই। আমরা অরিজিনাল জিনিস যেটা জানি, ঋষি পরম্পরায়, পুরুষোত্তম পরম্পরায় যেটা চলে আসছে সেটা নিয়ে আলোচনা করছি। আগাছা নিয়ে আলোচনা করছি না তো, গাছ নিয়ে আলোচনা করছি। সেই জন্য ওসব প্রশ্ন কোনো মানে হয় না, এই হয় তাই হয়, কত কিছু হয়। এখন তো দাদু কো এডুকেশনের জামানা পুরোপুরি, তারপরে কর্মক্ষেত্রেও একসঙ্গে কাজ করা, তাহলে একজন ছেলে এসে চলবে কীরকমভাবে? সে কতটা নিজেকে বাঁচিয়ে, এখন দেখা যাচ্ছে ছেলেদের নিজে বাঁচিয়ে চলতে হবে। ফিউগাল ফোর্স থাকে, সেন্ট্রিপিটাল টেন্ডেন্সি নিয়ে টেনশন নিয়ে চলে, তা ওর মধ্যেই বেঁচে যাবে। একটা একানুরক্তি ইষ্টের প্রতি যদি থাকে প্রাইমারিলি, এবং পিতামাতার প্রতি যদি থাকে, তাহলে সে যত রকমের ঝামেলার মধ্যে থাক, ও ওখান থেকে তাকে কোনো ক্ষতি করতে পারবে না। এখানে ওই যে কাপলদের থাকে ভালোবাসা টালোবাসা, যেটা সিনেমায় রোম্যান্টিক ব্যাপার স্যাপার, আমিও যদিও খুব একটা না বুঝি না, কিন্তু যেরম দেখি ওই জিনিসটা কি এনজয়েবলই না? কোন দেশের রাখা জানা নেই যে আমাদের পৌরাণিকে বল কি হয়েছে বল, কাপলদের যে ব্যক্তিগত এনজয়মেন্ট কম হয়ে যাবে এরকম কোনো ব্যবস্থা আছে? অর্জুন সব ওটা একটা ন্যাচারাল ব্যাপার, একটা দরকার, প্রেমের প্রকাশ হবেই, তাই না? তা সেই জন্যে ওইসব আলাদা ব্যাপার, আলাদা জগৎ, সেটার জন্য সাথে কোনো বাধা নেই।
উল্টোপাল্টা করাতে বিধিনিষেধ আছে। ইসরোর দুজন সায়েন্টিস্টকে হানি ট্র্যাপ করা হয়েছিল জানেন, মানে ওদেরকে কেউ কোনো একটা মেয়ের নামে SMS করছিল, সে মেয়েটাকে ওরা কোনোদিন দেখেইনি, কিন্তু ওরা বিভিন্ন মানে মানে যে টেকনোলজি দেওয়ার কথা নয়, শেয়ার করার কথা নয়, সেটা ওরা ওই SMS-এর মাধ্যমে শেয়ার করে দিয়েছিল। ওরা ভেবেছিল একটা মেয়েকে দিচ্ছে। ঠিক আছে, কেন করেছে এটা? মেয়েদের প্রতি দুর্বলতা আছে বলেই করেছে, কিন্তু সেটাই তো দুর্বলতা। সে অতটা শিক্ষিত মানুষ, সে কতটা দুর্বল হবে? সে মেয়েটাকে কোনোদিন দেখেও নি। চারিত্রিক শক্তি একটা আলাদা ব্যাপার, কোয়ালিফিকেশন, একাডেমিক এক্সিলেন্স একটা আলাদা ব্যাপার, কিন্তু চারিত্রিক সম্পদ যেটা, সেটা ভয়ঙ্কর উচ্চস্তরের ব্যাপার। ওটাকে সবাই পায় না, ওটা জিনিসটা। তাই কি মানুষের জীবনের শেষ কথা? এই হচ্ছে শেষ কথা, এবং চালিকা শক্তি। ওটাকে লাভ করবো কিভাবে? তাই ইষ্টানুরাগ ঠাকুর তাই জন্য চরিত্র বলে কারে, নিষ্ঠা, নেশা, প্রত্যয় যা চালায় জীবনটারে। এই তিনটেকে ভালো করে বিশ্লেষণ করি, নিষ্ঠা, নেশা, প্রত্যয়, এটাকে বলে চরিত্র। দাদু, আপনার মানে যেরকমভাবে অফিসিয়াল দীক্ষা হয় ওরকম হয়েছিল? হ্যাঁ, আমাকে জ্যাঠামশাই দীক্ষা আছে পৈতের পরে, আমাদের সবাইকে একসাথে। হ্যাঁ, আমাকে, দাদাকে, পন্টা দাদাকে, সন্টুকে, পিন্টুকে, মঞ্জুলাকে, গেনু দিদিকে। ওইটাও একসঙ্গে হয়েছিল? পৈতে আমাদের জ্যাঠা তো ভাই যে আমি বললাম, ওদের আমাদের একসাথে পৈতে হয়েছে। ওই যে ঠাকুর বাড়িতে যে সাদা বিল্ডিংটা আছে মেমোরিয়াল উল্টো দিকে, বারান্দাওয়ালা, ঠাকুমার ঘরের সামনে যে বিল্ডিংটা, ওই বারান্দাতে, পশ্চিম দিকের বারান্দাতে, আমাদের বারান্দাতে পর্দা ফেলে ঘিরে ওই জায়গাটাতে আমাদের সকলে পৈতে হয়েছিল একসাথে। আমি, দাদা, পন্টাই দাদা, সন্টু, পিন্টু, এই কজনের। আর ওখানে একটা পর্দা ফেলে দেওয়া হয়েছিল, তখন দাদু এসে দাঁড়িয়েছিলেন পৈতের সময়, পৈতে হচ্ছে যখন, দেখেছিলেন উনি। আর পৈতের ঘরে আমরা চলে গেলাম। পৈতের ঘরে 12 দিন পরে দণ্ডি ভেঙে যাওয়া হলো, তো সেদিনকেই জ্যাঠামশাইয়ের বাড়িতে যেতে বললো। আমি আর দাদা গেলাম ন্যাচুরাল ড্রেস পরে, নর্মাল ড্রেস পরে। সেখানে আমাদের সকলের ওই ভাই বোনদের একসাথে জ্যাঠামশাই দীক্ষা দিলেন। উপনয়নের সময় আমাদের যে সংস্কারটা আছে, ওই সন্ন্যাস নেওয়া, তারপর ওখানে আটকানো হয় যে না বেরিয়ে যেও না, এই ব্যাপারটা কীরকম? ব্যাপারটা আগেকার দিনে ছিল, এখন তো অনেক যুগ পরিবর্তন হয়ে গেছে। আগে ছিল গুরুগৃহে যে যেতে হবে, সেটা ছিল উপনয়ন। গুরুর সামনে আনয়ন। তখন গুরু তাকে ব্রহ্মচর্যে দীক্ষা দিত। সেটা হচ্ছে ওই গুরুগৃহে থাকতে হবে 12 বছর। 12 বছরটাকে কেটে কুটে বিপ্রে বলে এখন 12 দিন থাকতে হবে। এখন তো কেউ একদিনও থাকে না, 2 ঘন্টা থাকে, তাই না? এই জিনিসটাকে কালের পরিবর্তন হয়ে এখন, তখন আশ্রম যুগ ছিল, জঙ্গল ছিল, গুরুগৃহ আলাদা ছিল, লোকালয় থেকে দূরে ছিল। এখন তো সেসব নেই। এখন ওই জিনিসটাই মডিফাই করে এখন এরকম চলে এসছে। বিপ্রদের 12 দিন, ক্ষত্রিয়দের 18 দিন, এরকম আলাদা আলাদা টাইম আছে, কিন্তু মনে নেই আমার, তাই না? এইসব হয়ে এখন এসে এরকমভাবে দাঁড়িয়েছে জিনিসটা, তাই না? মূল, হ্যাঁ ঠিক।